এই যে ওই যে কাঁটাতারের বেড়ার ওপাশে একটি মোটর সাইকেল যাচ্ছে, সে ইন্ডিয়ান লোক। হ্যাঁ, সে ইন্ডিয়ান লোক। বিএসএফ কোথায় আছে জানি না, হয়তো আশেপাশেও কোথাও ঘাপটি মেরে থাকতে পারে। খুব ডেঞ্জারাস প্লেস, এবং এটা ইন্ডিয়ানদের ওইদিকে যাওয়া যাবে না। আছে মাঝে মাঝে আছে। এখন বাইরে এসে না ভিতরে ভিতরে আছে। এখন এখনো যে ব্ল্যাক চলে, হ্যাঁ, ব্ল্যাক এখন তো বন্ধ বদ্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে, কঠিন চাপ আছে। দুজেলা ওটা বদ্ধ হয়েছে, আর একটা আছে। হ্যাঁ, আর একটাও চলতেছে, তাই না? মানে ও। বর্ডার বন্ধ হয় না, হুম, সাংঘাতিক জায়গা। তা ভাই আসছিস না? বাড়ি যাওয়ার না, গাড়ি থালটা বাঁধছি, ঘাস কাটি। আচ্ছা কাট। ওই বর্ডার বগল আগা যাবে না? আগা যাবে, সামনে আগা যাবে না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। গাইস বুঝতে পারছেন আমরা কোন জায়গায় আসছি? একদম রেড জোন, যেটাকে রেড জোন, একবারে 0 পয়েন্ট। এখানে আপনাদেরকে আমরা কিছুক্ষণের মধ্যে খুব অল্প দূরত্বে কাঁটাতারে বেড়া দেখাবো, খুবই অল্প দূরত্বে। যেটাকে বলা হয় যে এর খুব কাছে যাওয়ার কোনো আর রাস্তা নেই। হ্যাঁ, ওই যে সামনে, বেশি হবে না, সম্ভবত এখান থেকে 500 মিটার হবে। আমরা দেখি আরও একটু সাহস করে আগাই, যদিও মানে এই মুহূর্তে এত কাছাকাছি যাওয়াটা খুব একটা নিরাপদ না। কারণ এই যে ওই পাশে, আমি আপনাদের একটু ঘুরে দেখাই, ওই পাশে কিছু গাছপালা আছে, ঝোপঝাড় আছে, এগুলোর মধ্যে ইন্ডিয়ান পুলিশ ম্যাক্সিমাম সময় লুকিয়ে থাকে এখন দিনের বেলা। অর্থাৎ তারকাটার বেড়া এই পাশে এসে লুকিয়ে থাকে, বসে থাকে এবং কঠিন রকম পর্যবেক্ষণে থাকে। ঠিক আছে, বন্ধু সহ আসছি ঘুরতে। ঘুরতে বলতে কি, আসলে আপনাদেরকে দেখাতে আসছি। আমরা বর্ডার, আপনারা যারা আসলে বাংলাদেশের এই সীমান্ত সম্পর্কে খুব একটা অবগত নন, তাদেরকে দেখাই। আর আমাদের বাড়িও কিন্তু খুব বেশি দূরে না। যে লোকটার সঙ্গে কথা বললাম সে সম্পর্কে আমার দুলাভাই হয় আর কি। তো ওদের বাড়ি কিন্তু একদম মানে ডেঞ্জারাস পয়েন্টে। আমার বাড়িটা ওই অপর পাশে, ওটাও কিন্তু ডেঞ্জারাস পয়েন্ট। মানে সর্বোচ্চ হাফ কিলোমিটার হবে, হাফ কিলোমিটারও কম হবে দূরত্ব। ঠিক আছে, পরিবেশটা কিন্তু দুর্দান্ত। আগে আমরা প্রায়শই আসতাম ঘুরতে, কিন্তু এখন এই ঘোরাঘুরি করতে আসাটাও খুবই রিক্সি, খুবই মানে খুবই রিক্সি। যেটা আপনারা সামনে হয়তো বা দেখবেন যে একবারে ইন্ডিয়ার কাঁটাতার। এই যে সামনে একটা নদী, নদীর সামনে আমরা আপনাদেরকে ইন্ডিয়া দেখাবো। আসলে আমরা বর্ডার এলাকায় থাকি, বর্ডার এলাকায় আমাদের বসবাস। যেটা বলে যেই অঞ্চলটা, যে বাংলাদেশের যে জেলাটা নিয়ে এখন খুব চর্চিত একটা জেলা, সেটা হলো লালমনিরহাট। আমরা সেই লালমনিরহাট জেলায় বসবাস করি। আর লালমনিরহাট জেলার পুরাটাই আর কি বলতে গেলে বেশিরভাগ জায়গাটাই বর্ডার আছে, বর্ডারের সঙ্গে কানেক্টেড। লালমনিরহাট জেলা মানেই পুরো এরিয়া জুড়ে বর্ডার কানেক্টেড। তো এইখানকার মানুষের জীবন জীবিকা এই সমস্ত কিছু একটু অন্য অন্য জেলার চাইতে অবশ্যই অন্যরকম। কেন? আমি একটু সিরিয়াস পয়েন্টগুলো একটু দেখাই, তারপর আমরা ডিসকাস করি। ওকে। যদিও এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের সামগ্রিক যে বর্ডার খুবই উত্তপ্ত পরিস্থিতিতে আছে, এটা সবাই জানেন, ইতোমধ্যে টেলিভিশনে বলেন সোশ্যাল মিডিয়াতে জানেন। তো আমাদের এখানেও যে খুব একটা ভালো পরিস্থিতি তা কিন্তু না, কিন্তু তারপরও অন্যান্য জায়গাগুলোর চাইতে একটু অপেক্ষাকৃত হলেও একটু শান্ত। কিন্তু আগে যেটা শান্ত ছিল তার চাইতে কিন্তু একটু কঠিন হয়েছে অবশ্যই একটু, যার কারণে আগে যেটা হরহামেশা এই জায়গাগুলো দিয়ে যেটাকে কি বলে গরু চোরাচালান পাচার এটা হইতো, এখন কিন্তু এটা বন্ধ হয়েছে, একদম ফুললি বন্ধ। তারপরেও আরও সামথিং তো বুঝেনি সেগুলো, অর্থাৎ আমি সোজা কথাই বলি, মাদক কিন্তু খুব একটা এখন মানে যদি হয় মানে খুব কঠিনভাবে হয়তো বা মাদকগুলো পারাপার হচ্ছে।
এটা আসলে প্রতিরোধ করা বা বন্ধ করাটা সহজ হয় না। কারণ হচ্ছে কি, ওটা তো ওই যে ছোট একটা পোটলার মধ্যে বা কাগজে একটা পেঁচিয়ে কিন্তু তার কাটার বেড়ার উপর দিয়ে ঢিল দেওয়া যায়, ব্যাপারটা হচ্ছে এই। আর যেটা গরু ক্ষেত্রে কিন্তু একদম তার কাটার বেড়ার উপর দিয়ে বাঁশ লাগিয়ে, যেটাকে কি বলে, চোরকি চরকি, বা এখানকার আমাদের ভাষায় চরকি, আর যদি আমরা ইঞ্জিনিয়ারিং ভাষা বলি তাহলে কপিকল টাইপ, ওইভাবে কিন্তু ঝুলন্ত মাধ্যমে কিন্তু গরু পার করতে হয়, যেটা একটু সময় সাপেক্ষ, তাই না? তো ওইটা কিন্তু বন্ধ হয়েছে। আর যেহেতু ওই ছোটো ছোটো পোটলাগুলো খুব দ্রুত করা যায়, ওটা কিন্তু খুব একটা বন্ধ হয়নি। তারপর কিন্তু সতর্কতা খুবই, আগে যেভাবে হইতে হয় এখন হয় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যে জায়গাটা দাঁড়িয়েছি এটার থেকে সর্বোচ্চ এখানে যদি আমরা ধরি বেড়াটা, আমার হয়তো গোপ্রো ক্যামেরা অনেক ডিস্টেন্স দেখা যাচ্ছে, কারণ এটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। যদি কাছাকাছি দেখাইতাম তাহলে দেখতে পারতেন এখানে সর্বোচ্চ হতে 200 মিটার হবে দূরত্ব বেড়ার সঙ্গে, মাঝখানে ছোট্ট একটা নদীটাও কিন্তু দুর্দান্ত। আর যে বিষয়টি আমি আপনাদেরকে জানাতে চাচ্ছিলাম, যে আগে আমরা একদম এখানে না, একদম তারকাটার বেড়ার পাশে গিয়েও আমরা গরু চড়াইতাম, ঘুরতাম, অর্থাৎ খেলাধুলা করতাম, ফুটবল খেলতাম। ফাঁকা জায়গাগুলো দিয়ে ওদিক দিয়ে মাছ ধরার মতো কিছু ডোবা জায়গা রয়েছে, সেই জায়গাগুলোতে মাছ পর্যন্ত ধরতাম। কিন্তু এখন এই যে যারা চাষবাস করে তাদের তো যাইতেই হয়, যতই চাপ থাকুক না কেন। ওই পাশে জমি আছে একদম টার্গেটার পাশাপাশি, এখন তারাও কিন্তু যাইতে অনেকটা সময় ভয়ে থাকে, আতঙ্কে থাকে, কখন জানি কী হয়। তো যাই হোক, তারপর আমাদের এই জায়গাটা একটু হলেও অন্যান্য অঞ্চলগুলোর চাইতে বা অন্যান্য সীমান্তগুলোর চাইতে একটু হলেও শান্ত, যার কারণে এখন ওই যে পাশে দেখেন এই এলাকাতে আমাদের যে এলাকার লোকজন আছে ওই পাশে গরু চড়াচ্ছেন, বসে আছেন, ধান কাটতেছেন। তো এরকম, তো এই আর কি। তো সুজনবাবু কি ইন্ডিয়া যাওয়া হয়েছিল? আমি ইন্ডিয়া গেছিলাম একবার ভিসা করে। সেখানে গিয়ে যেটা দেখেছি, অনেক কিছুই দেখেছি আসলে। ইন্ডিয়ার জীবনযাত্রা বাংলাদেশের জীবনযাত্রার অনেক পার্থক্য। তো দর্শকবৃন্দ, আপনাদেরকে এখানে নিয়ে আসার একটা বড় কারণ হইল এই যে আমার পিছনে যে দেখতেছেন কাঁটাতারের বেড়া, আপনারা দেখতে পারতেছেন কিনা, একটা নদী আছে, নদীর পিছনেই কিন্তু কাঁটাতারের বেড়া আছে। এই বেড়া এইখানকার মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে, যেমন ভারতে যেমন একটা বলতে গেলে খাঁচার মতো অবস্থা দেখায়, আবার এই বেড়াটা কিন্তু জীবনযাত্রার ক্ষেত্রেও অনেকটা প্রভাব ফেলে। আমরা যতটুকু জানি, আমরা লালমনিরহাট জেলায় বসবাস করি, এখানকার অনেক মানুষ এই বর্ডারে গরু পার করা, বিভিন্ন ধরনের মাদক নিয়ে আসা, নিয়ে যাওয়া, এগুলোর ক্ষেত্রে কিন্তু জড়িত এবং এই ব্যবসার সঙ্গে জড়িত। এখন অনেকটা বলতে হয় যে এইখানকার যে অর্থনৈতিক অবস্থা এই কাঁটাতারের বেড়ার উপর নির্ভর করে। যাই হোক, মাঝে মাঝে দেখা যায় যে বর্ডারে অনেক ধরনের সমস্যা হয়, অনেক সময় বিএসএফ গুলি করে, এগুলো হয়তো হয়ে থাকে। কিন্তু এখানকার যারা একবার বর্ডারের সঙ্গে যুক্ত হয়েছে, যারা এই ব্যবসার সঙ্গে অর্থাৎ গরু পাচার করার সঙ্গে বা অন্য কিছুর সঙ্গে যুক্ত হয়ে গেছে, তারা আসলে অন্য কাজে ততটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। কেন করে না? একবার এক রাত্রে গরু পার করলে যে পরিমাণ টাকা ইনকাম হয়, আসলে স্বাভাবিকভাবে কাজকর্ম করে বা সারাদিন দিনমজুর করে অত টাকা ইনকাম করা এদিকে সম্ভব নয়। যাই হোক, সেটা অনেক মানুষের জীবন মান পরিবর্তনের ক্ষেত্রে হয়তো বা এটা ভূমিকা রাখছে। তবে এই যে বর্ডার, আজকে হয়তো আমরা হয়তো বর্ডারে কখনো চোরাকারবারি করতে যাইনি বা করি না, কিন্তু অনেক ক্ষেত্রে, আমি একজন পল্লী চিকিৎসক, সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেকের চিকিৎসা করতে গিয়ে অনেকের বিভিন্ন ধরনের সমস্যায় পড়েছে। এদিক দিয়ে চিকিৎসা করতে এসে অনেকের জীবন যে বর্ডারের সঙ্গে জড়িত, এটা আমাদেরকেও ভাবিয়েছে, এইটা আমাদেরকে করছে। ঠিক আছে, আমি যে জিনিসটা আপনাদেরকে বলবো যে আমাদের বর্ডারের মানুষের জীবন, এটা আপনাদেরকে যদি দেখাইতে চাই, যেহেতু আমি প্রথমে একবার বলছিলাম যে লালমনিরহাট নিয়ে এখন খুব সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ইউটিউব চ্যানেলে বেশ বিশেষ আলোচনা হচ্ছে, বেশ আলোচনা চলছে। তো এই হলো আমাদের লালমনিরহাটের বর্ডার। এর একটা বিস্তৃত লালমনিরহাট, তারপরে কুড়িগ্রাম জেলা আছে ওপাশে। আমরা ইচ্ছা প্রকাশ করতেছি আপনাদেরকে এই বর্ডারে বিভিন্ন যে
বর্ডারের যে বিভিন্ন অঞ্চলগুলো, জায়গাগুলো, এগুলো আপনাদেরকে বিভিন্নভাবে ব্লগিংয়ের মাধ্যমে দেখানোর। আপনারা দেখতেছেন এই যে একবারে জানি না কতটুকু দেখা যাচ্ছে, এই যে এগুলা হলো কাঁটাতারের বেড়া, ওই দেখা যাচ্ছে সামনে হয়তো বিএসএফ আছে, ওই কাঁটাতারের বেড়ার ওপাশে অনেকেই আছে। তাতে এই পাশের যে মানুষগুলো, এগুলো বাংলাদেশের মানুষ, তারা গরু ছাগল নিয়ে খাওয়াতে গেছে। তবে এখন কিছুদিনকার আগের যে অবস্থা ছিল, এখন কিন্তু বিষয়টা বেশ আগের থেকে ভয়ের। আগে যেমনটা এখানে স্বাচ্ছন্দ্যে বেড়াতে আসতাম, বর্ডারে ঘুরতে আসতাম, বেড়া কাঁটাতারের বেড়া, যে কথাটা কানাইলাল বললো আমার বন্ধু, এখন কিন্তু এটা আসলে কিছুটা আতঙ্কি, বা আমারও এখন কথা বলতে কেন জানি আনইজি ফিল হচ্ছে। কারণ দুই দেশের অবস্থা, দুই দেশের দুইটি সশস্ত্র বাহিনী দুই পাশে আছে। সামনে আমাদের বাংলাদেশের বিজিবির ক্যাম্প আছে, পিছনে ইন্ডিয়ান কাঁটাতারের বেড়া, তার ওপাশেই বিএসএফ আছে। তো এই জায়গাটাতে আগে যেভাবে ছিলাম এখন সেভাবে নাই। এক্ষেত্রে দেশের রাজনৈতিক অবস্থা এবং বিশ্ব রাজনৈতিক অবস্থা আমরা অতটা বিশ্লেষক নই, জানি না। তবে আগে যেভাবে এখানে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম, কেন জানি এখন ওই স্বাচ্ছন্দ্য বোধটা, ওই ফিলিংসটা আসে না, কিছুটা ভয় ভয় লাগে, কখন জানি কী হয়। তো এখানে অনেক ক্ষেত্রেই দেখা যায়, আমি এরপরে আপনাদেরকে আমার এক ফ্রেন্ড যে এখানকার দীর্ঘদিন সেই বর্ডারের গরু পাচারের সঙ্গে বা ছিল, এখন সে এগুলো ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনযাত্রা এসেছে, পরিবর্তন হয়েছে, এমন অনেক বন্ধুর সঙ্গে আপনার আলোচনা করাবো, তাদেরকে নিয়ে আসবো। এবং তাদের কাছেও আপনারা সরাসরি শুনবেন আসলে বর্ডার যাওয়াটা, কাঁটাতারের বেড়ার গড়ে যাওয়াটা কতটা সাহসের, এরকম ছেলেপেলেদের সঙ্গে আপনাদেরকে শোনাবো। এবং এখানে বিএসএফের গুলিতে এখানে দু একজন যে হতাহত হয়েছিল, সেরকম কিছু ঘটনার সঙ্গেও আমার এক ফ্রেন্ড আছে, সে এগুলোর সঙ্গেও ছিল, সেই বিষয়গুলো আলোচনা করা হবে আপনাদের সামনে। তবে বর্ডার যে আমরা আমি দেখছি যে আমার ওই লাল মিয়া, বা আমার একটা ফ্রেন্ড আছে লাল মিয়া নাম, ওর সঙ্গে একজন মারা গেছিল, অর্থাৎ ইন্ডিয়ান বিএসএফ গুলি করে দিয়েছিল, মারা গিয়েছিল, তারপরেও তারা কেন বর্ডারে যাচ্ছে, এগুলো আসলে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। এই বিষয়গুলো আপনাদের সাথে জানাবো। এবং এই যে সামান্য এই ছোট নদী, এই নদী পার হলেই এই যে বর্ডার, এখান দিয়েই আসলে রাতের অন্ধকারে, রাত্রি হলেই আগে গরু ওই কাঁটাতারের উপর দিয়ে চলে আসতো, বিভিন্ন ধরনের চরকি, বা আমরা যেটা যে ভাষাটা ইউজ করি, এদিক দিয়ে চলে আসতো, যেটা আমাদের দেশের গরুর বাজারটা অনেকটা কম বেশি করতো বলতে গেলে। সামনে কোরবানি ঈদ, অবশ্য জানি না গরু আসতেছে কিনা, সেরকম কোনো তথ্য এখন আমরা পাইনি। তো এই যে একবারেই কিন্তু এই যে বর্ডার একবারেই কাছাকাছি। যদি আর একটু কাছে যাওয়া যায় আপনাদেরকে দেখাচ্ছি, যেটা ওই যে কাঁটাতারের বেড়ার ওপাশে একটি মোটর সাইকেল যাচ্ছে, সে ইন্ডিয়ান লোক, সে ইন্ডিয়ান লোক। বিএসএফ কোথায় আছে জানি না, হয়তো আশেপাশেও কোথাও ঘাপটি মেরে থাকতে পারে, খুব ডেঞ্জারাস প্লেস। এবং এটা ইন্ডিয়ানদের ইয়াতেই, ওই যে একটা পিলার, ওই যে সাদা একটা পিলার দেখা যাচ্ছে কিনা, সাদা পিলারটা, ওই যে মানুষ বসে আছে তার সামনে, এটা সাদা একটা বস্তু, পিলার, এগুলো দেখা যাচ্ছে। এবং এই ইন্ডিয়ার ওপাশেও দেখা যাচ্ছে যে কেউ বাচ্চা কাচ্চা মানুষ টানুষ দেখা যাচ্ছে আর কি। এই হলো ঘটনা, যেটা আসলে একটা চারণভূমিতে পরিণত হয়েছে। এখানকার দুই পাশের মানুষ, জানি না ওপাশের মানুষ কীরকম আসে, তবে এখানকার এপাশের মানুষেরা গরু ছাগল এগুলো এখানে এই পাশে নদীর ওপাশে খাইয়ে প্রতিপালন করে, সেটা মুক্ত অবস্থায়, ছাড়া অবস্থায় প্রাকৃতিক ঘাস খাইয়ে থাকে এখানকার মানুষজন। এই হলো বর্তমান বর্ডারের পরিস্থিতি বলতে গেলে। তবে যতটুকু জানা যাচ্ছে যে বর্তমান এটা একটু, যে আগের যে ব্যবসাগুলো ছিল, গরু
পাড়াটা কিছুটা না মানে মোটামুটি বদ্ধ হয়ে গেছে প্রায় বলতে গেলে, কিন্তু অন্যান্য মাদকদ্রব্যর খবর জানি না। ঠিক আছে, এই হলো অবস্থা, সার্বিক অবস্থা। এই ছোট্ট একটা নদীর পাশ দিয়ে আজকে আপনাদেরকে দেখালাম। পরবর্তী বর্ডারের আরও অন্য কোনো ভিউয়ে, অন্য কোনো জায়গায় আপনাদেরকে আমরা দেখাবো আশা রাখতেছি, আশা ব্যক্ত করতেছি। সেই অবস্থায় ভালো থাকবেন। 12 জন লোক, 12টা না 13টা 13 জন লোক। সকালের দিকে ঘটনা না রাত্রে? সকালে পার করে দিয়েছিল ইন্ডিয়ান পুলিশ। তারপরে আমি অনেকক্ষণ দেখলাম টেলিভিশনে যে আসলে ওরা ওখানে দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে আছে। তারপরে ওটা কোথায় গেল? বাংলাদেশে আসছে না ইন্ডিয়া আবার পাঠিয়েছে? ইন্ডিয়াতে আবার পাঠিয়ে দিয়েছে। ওরা আসলে যে কি ছিল, হিন্দু না মুসলিম? মুসলিম ছিল সবগুলোই। আর সত্যিকার অর্থে ওগুলো কি বাংলাদেশি লোক ছিল না ইন্ডিয়ান লোক? বলে নাগরিক কার্ডটার শোক আছে, সাজিয়ে বিক্রিছে বাংলা পুলিশে। হ্যাঁ, সবগুলো ইন্ডিয়ান নাগরিকত্ব সব কিছু আছে কার্ডটার, কিন্তু বাংলাদেশ থেকে অনেকদিন আগে গেছিল, যা ওখানে স্থায়ী হয়েছে 10-15 বছর আগে, তাই তো? তো সেই লোকগুলোকে আবার রিটার্ন করার জন্য চেষ্টা করছে, কিন্তু আবার ওটা ফেরত নিয়ে গেছে। তো এইটাই আর কি শুনলেন যে আমার বন্ধু একটা ইন্টারভিউ নিচ্ছে এখানকার লোক। আপনারা হয়তো দেখতেছেন যে পুশ ব্যাক, ইন্ডিয়া পুশ ব্যাক করতেছে এই বিষয়ে একটা ইন্টারভিউ নিচ্ছে। যে এইখান থেকে ইন্ডিয়ায় যারা গেছিল অনেক দিন আগে, 10 বছর 5 বছর আগে, অনেক মানুষ বাংলাদেশে অভাব অনটনে পড়ে বা অনেক কিছু ইচ্ছা করেও ইন্ডিয়ায় থাকতে গেছে। সেখানে গিয়ে আধার কার্ড করেছে, হয়তো বা ভোটার আইডি কার্ড করেছে, রেশন কার্ড করেছে এবং ইন্ডিয়া অনেক দিন থাকে। ইন্ডিয়া সেই সমস্ত মানুষগুলোকে নাকি ধরতেছে। আবার বাংলাদেশের কিছু মিডিয়াও যেটা বলতেছে যে তারা আসলে ইন্ডিয়ান নাগরিক, তারা মুসলিম বলেই তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এরকম দুই পক্ষ থেকে অভিযোগ আসতেছে। তো সেরকম একটা অভিযোগের ঘটনা ঘটেছে। আপনারা দেখেছেন লালমনিরহাট দুর্গাপুরে হয়েছিল। আমরা পরবর্তীতে এরকম ওই দুর্গাপুর স্পটটাও আপনাদেরকে দেখাবো হয়তো। তো এই ইয়েটা বলতেছিল আর কি, যে কয়জন আসছিল, 12 জন। তারপরে ইন্ডিয়ান বিএসএফ পুশব্যাক করাইছে, তারপরে বাংলাদেশের বিজিবি আবার তাদেরকে রিটার্ন দিয়েছে ভারতে, এই আর কি। ঠিক আছে, এরকম অনেক ঘটনাই ঘটতেছে। ভবিষ্যতে আরও কি ঘটবে জানি না, তবে কবে আবারও কখনো ভারত বাংলাদেশের সম্পর্ক আগের মতো স্বাভাবিক হবে কিনা সেটা আমরা এখনও কেউ কিছুই বলতে পারতেছি না, আন্তর্জাতিক মহল বা কেউ বলতেও পারতেছে না। এখন সময়ের অপেক্ষা, দেখার অপেক্ষা যে আসলে কখনো আবারও আগের মতো কবে স্বাভাবিক হবে সেই দেশের পরিস্থিতি। ঠিক আছে, দেখতেছেন বিস্তীর্ণ এই এলাকা, ছোট্ট একটা নদী, এবং এই নদীর ওপারেই হলো ইন্ডিয়ান কাঁটাতারের বেড়া। ঠিক আছে, এই দিক থেকে অনেক মানুষ অফিসে গেছেন, গিয়ে গরু চড়াচ্ছেন, দেখতে পারতেছেন। ওই যে আপনাদেরকে একটা জিনিস দেখাই, আপনারা যদি থাকেন সাথে, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাচ্ছি, জানি না কতটুকু দেখানো যাবে। সামনে ইন্ডিয়ান বিএসএফদের যে টং বা যেখান থেকে ওরা ফলো করে উপরে থেকে, সেরকম একটা টং আছে সামনে, সেটা যদি আপনাদেরকে দেখাই। আসলে সরি, এদিক দিয়ে যাইতে পারবো কিনা একবারে অবস্থা খাহেল। এই যে যদি দেখতে চান, ওইখানে আসলে ইন্ডিয়ান বিএসএফ উপর থেকে লক্ষ্য করে, কতটুকু দেখতেছেন জানি না। ওই যে, তো এই পাশে নদীর অবস্থা খুবই আমি চাচ্ছি না অবশ্য যাইতে, জানি না দেখতে পারতেছেন কিনা। প্রাকৃতিক মনোরম দৃশ্য যেমন বটে, দেখে যেমন প্রাণ জুড়াতে পারে, তেমনি এখানে আতঙ্কেরও বিষয় আছে। যাই হোক, এতগুলো লোক যেহেতু আছে, তাদের যেহেতু সমস্যা হচ্ছে না, তবে আমাদেরও সমস্যা না হওয়ারই কথা। তবে সমস্যা হলে করার কিচ্ছু নেই, এমন জায়গায় আছি। যদি তারা বিএসএফ কিছু করেই ফেলে, আমাদের কিছু করার নেই আসলে। এই যে দেখা যাচ্ছে
এই যে বিএসএফ কাঁটাতারের বেড়া দিয়ে রাখছে, এইটাই হলো ভারত এবং বাংলাদেশ এর বর্ডার। এই নদী পেরোলেই কিছু দূরে গেলেই